জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানিম মৃধা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি আদেশ জারির পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। গেজেট প্রকাশ হলেই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। গেজেট হলে কমিশনারের বৈঠক হতে পারে কালই। অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো। তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। নিষিদ্ধ থাকায় কেউ আওয়ামী লীগের কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি। এ সময় ডিআইজি বলেন, বিগত সময়ে উচ্চবিলাসী অপেশাদার বাহিনী পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এখনও যদি কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করার কথাও জানান তিনি। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দ্রুত শেখ হাসিনার বিচার করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তার সাথে বিএনপির চাওয়ার মিল রয়েছে। লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই সরকারের দায়িত্ব হলো সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানী শাহবাগে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। বেলায়েত, আহত জুলাই যোদ্ধাদের দাবিগুলো কি তারা কর্মসূচি চালিয়ে যাবার ব্যাপারে কি বলছে? যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি সেটি এখনো চলছে। তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন আওয়ামী লীগের বিচারের দাবিতে, দল হিসাবে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়ার দাবিতে। তারা বলছেন, সরকারের পক্ষ থেকে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে, আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, এটির সঙ্গে তারা মোটেও একমত নন। তারা চান আওয়ামী লীগের শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, বরং স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর পাশাপাশি তারা চান আওয়ামী লীগ নেতারা যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার নিশ্চিত করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। একই সঙ্গে তারা বলছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, এই দাবি তারা করছেন। তাদের আরও দাবি রয়েছে, যারা জুলাই ও গণ অভ্যুত্থানে আহত হয়েছেন সেই সমস্ত আহত যোদ্ধাদের সুচিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা যাতে সরকার করে, এবং তারা বলছেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখছি যে প্রায় 4 দিন ধরেই তাদের এই আন্দোলন অবস্থান কর্মসূচি চলছে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলন শুরু হয়েছে সেখান থেকেই এই অবস্থান কর্মসূচির সূত্রপাত, এবং তারা এখনও শাহবাগ মোড়েই অবস্থান করছেন। শাহবাগ মোড়ের চারপাশেই রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি বলি, বাংলা মোটর থেকে, কারণ বাজার থেকে শাহবাগ মোড়ের দিকে, কাঁটাবন থেকে শাহবাগ মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি মৎস্য ভবনের দিকে যেই রাস্তাটি রয়েছে, এই চতুর্পাশেই কিন্তু শাহবাগ মোড় থেকে যেই যান চলাচলের পরিস্থিতি পুরোপুরি বন্ধ রয়েছে।
এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তারা যে দাবি আদায়ের জন্য তারা যে আন্দোলনে নেমেছেন এটি পুরোপুরিভাবে নিশ্চিত না হবে তাদের দাবি, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা কোনোভাবে এখান থেকে সরবেন না, এই কথাটি তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আহত যোদ্ধারা কেউ এই জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, তারা এই অঙ্গহানি নিয়েই তারা এখানে এসে বসেছেন। একেবারে বলা যায় যে অনেকে অসুস্থ অবস্থায় এসে এখানে তারা এই আন্দোলনে এসে সামিল হয়েছেন। এখানে তাদের এই অবস্থান কর্মসূচি থেকে তারা বলছেন যে আওয়ামী লীগ যেই নারকীয় তাণ্ডব চালিয়েছে জুলাই আগস্টে, সেই নারকীয় তাণ্ডবের বিচার করতে হবে, দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের নিষিদ্ধ না করা ছাড়া তারা এখান থেকে কোনোভাবেই সরবেন না। এমনকি তারা বলছেন যে আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে, দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা এখানে একে একে আসছেন, তারা স্লোগান দিচ্ছেন, একে একে বক্তব্য দিচ্ছেন। আহতরা বিভিন্নভাবেই তারা তাদের কথাগুলো তুলে ধরছেন। তাদের মোটা দাগে একটাই কথা, আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা বলছেন জুলাই ঘোষণাপত্র যত দ্রুত সম্ভব সেটি পাঠ করতে হবে। তো এই ছিল শাহবাগ মোড় থেকে জুলাই আহত যোদ্ধাদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংবিধান সংশোধনের 7টি দাবি পেশ করা হয়েছে। সকালে কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণ অভ্যুত্থানের প্রায় সবকটি দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভায় দাবিগুলো উত্থাপন করা হয়। 100 আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন, জুলাই সনদকে সংবিধানের পরিশিষ্ট হিসাবে সংযুক্তি সহ গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলোর পক্ষে বিপক্ষে মত দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তা বাস্তবায়নে অঙ্গীকার ও নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণারও দাবি জানানো হয়। মতবিনিময় সভায় 90 দিনে নতুন সংবিধান তৈরির প্রস্তাবনাকে উচ্ছ্বাসা বলে মন্তব্য করেন আসিফ নজরুল। নতুন সংবিধান তৈরির আগ পর্যন্ত 72-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলেও মনে করেন তিনি। তবে নতুন সংবিধান তৈরি ছাড়া নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আন্তর্জাতিক আদালতের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের বিচারের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে, এখানে হচ্ছে আমার আপত্তি। শোনে, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। তো নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। জাতীয় নাগরিক পার্টি গণপরিষদকে সাপোর্ট করে আসছে প্রথম থেকেই, এবং একটা যেহেতু নতুন সংবিধান আমাদের একটি দলীয় এজেন্ডা, আমরা মনে করি যে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক একটি নতুন সংবিধানের মাধ্যমে তৈরি করা উচিত। তবে এই ইন্টারিম সময়ের জন্য যেহেতু একটা মধ্যপন্থা হিসেবে আমরা বলেছি যে নির্বাচিত যে সংসদ সেটি হচ্ছে একই সাথে আইনসভা এবং সংবিধান প্রণয়নের জন্য অর্থাৎ গণপরিষদের জন্য ব্যবহৃত হতে পারে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি, এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারবে সেটা হবে আমাদের ফলাফল। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার।
এদেশের সংখ্যাগরিষ্ঠের রাজনীতি আর চলবে না। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা সহনশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নন্দনকাননে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতিনীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই, সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আর অশান্তি চাই না বাংলাদেশে। আমরা আর একটা কথা বলছি, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, জনগণ যা চেয়েছে তারই প্রতিফলন ঘটেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আজকের চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকলো কি থাকলো না সেটা নয়। আজকে বাংলাদেশের রাজনীতিকে চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় রাজনীতির চ্যালেঞ্জ আজকে বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি পারবে না, আমরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবো কি পারবো না, এটাই হচ্ছে আজকে বাংলাদেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ। ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার দ্রুত নির্বাচনের ব্যাপারে নিরুত্তর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মের অনেকেই অংশগ্রহণ করেন। র্যালিতে অংশ নেয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পরই এই সরকারের উপর আস্থা হারাচ্ছে জনগণ। ভারতের পুঁশির নিয়ে সরকারের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি। অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। আওয়ামী লীগ এখনও হুমকি দিয়ে যাচ্ছে জানিয়ে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পাশাপাশি জাতীয় পার্টিসহ 14 দলকে নিষিদ্ধ চান ডাকসুর সাবেক এই ভিপি। আর দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ ও এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রাথমিক ধাপে আমাদের বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করতে পারিনি, যেহেতু এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে। গত 9 মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রোপাগান্ডা, নানান ধরনের স্যাবোটেজ তারা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়ায়, এখনো আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায়, কিংবা হাসনাতদের উপরে হামলা হয়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত
পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি উত্তোলন সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলডিসি উত্তোলনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতি বিনিয়োগকারী, অর্থদাতা ও উন্নয়ন সহযোগীদের সমর্থন আছে। চলমান প্রচেষ্টাগুলোকে আরও জোরদার করার পাশাপাশি সম্মিলিতভাবে নির্দিষ্ট লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। প্রাতিষ্ঠানিক প্রস্তুতির উপর গুরুত্বারোপ করে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্র পরিচালনায় এমন একটি দল দরকার যারা অগ্নি নির্বাপন কর্মীদের মতো কাজ করবে। যখন সংকেত আসবে তারা দ্রুত দক্ষতার সঙ্গে সাড়া দেবে এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবে। রমনা থানার সন্ত্রাস বিরোধী মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়াও পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক এমপি শামীমা আক্তার খানকে। রোববার সিএমএম আদালতে তাদেরকে হাজির করা হয়, পরে তাদের গ্রেপ্তার দেখায় আদালত। মামলা দুটোর এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু গেল 9 ফেব্রুয়ারি রমনা এলাকায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য গোপন মিটিংয়ে অংশ নেন। পরে তাকে গ্রেপ্তার করে হয়। আর বিএনপির মহাসমাবেশে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে প্রধান বিচারপতির বাসভবন এলাকায় যুবদল কর্মী শামীমকে হত্যা করা হয়। হত্যার পেছনে মাস্টার মাইন্ড ছিল সাবেক এই সংসদ সদস্য শামীমা আক্তার খান। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে 87 ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি। দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে তথ্য দেন ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। জানান, ডিবি নিয়মিতই ডাকাতদের গতিবিধি পর্যবেক্ষণ করে। তারই অংশ হিসেবে গোপালগঞ্জে একটি জুয়েলারি দোকানে ডাকাতির প্রস্তুতিকালে 7 ডাকাতকে অস্ত্র, 36টি ককটেল এবং নানা ধরনের বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হয়েছে। এই ডাকাত দলের মূল হোতা কিশোরগঞ্জের আনোয়ার। জানুয়ারি 2025 হতে অদ্যাবধি পর্যন্ত ডিবি ডাকাত চক্রের মোট 87 জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। ফলে ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকার ডাকাতি বহুলাংশে নিয়ন্ত্রণে এসেছে। এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে আমরা বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পেয়েছি, যাদের মূল লক্ষ্য হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করা। এদিকে মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশ করা 15 জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। এ নিয়ে এখন পর্যন্ত আটক 74 জনকে নিজ নিজ এলাকার থানা পুলিশের কাছে সোপর্দ করা হলো। সকালে আটকদের ঠিকানা যাচাই করে বড়লেখা ও কমলগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দেয় 52 বিজিবি। জানায়, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, খুলনা সহ বিভিন্ন জেলায়। আর বিভিন্ন সময়ে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের গুজরাট, আসাম সহ বিভিন্ন জায়গায় বসবাস করে আসছিলেন তারা। ভারতীয় পুলিশ তাদের বাড়ি ঘর ভেঙে বিএসএফের হাতে হস্তান্তর করে। এদিকে গেল বুধবার মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে 124 জন বাংলাদেশে অনুপ্রবেশ করে। এর মধ্যে 79 জনকে বিজিবি আটক করলেও বাকি 45 জনের খোঁজ পাওয়া যায়নি। দেশকে সুরক্ষিত রাখার লক্ষ্যে অনুপ্রবেশ, বহির্গমন এবং চোরাচালান রোধে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সিলেটে বিজিবি 48-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় ভারত সান্ধ্যকালীন কারফিউ জারির পর অতিরিক্ত নজরদারির পাশাপাশি মাইকিং সহ জনসচেতনমূলক কার্যক্রম চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করার কথাও জানান তিনি। ভারতীয় নাগরিকদের পুশিন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া ও বিজয়নগর উপজেলা অন্তত 31 কিলোমিটার সীমান্তে টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান প্রতিরোধ ও বাসিন্দাদের নিরাপত্তার সীমান্তের 150 গজের মধ্যে চলাফেরা না করার নির্দেশ দেওয়ার কথাও জানান বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা। গেল বৃহস্পতিবার থেকে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, যা মৃদু থেকে মাঝারি এবং মাঝারি থেকে বেড়ে তীব্র তাপমাত্রায় রূপ নেয়। শহর নগর থেকে শুরু করে গ্রামগঞ্জেও অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে আছে খুলনা ও রাজশাহী বিভাগের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। উত্তরের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকদের সংকট। দ্বিগুণ দরেও মিলছে না শ্রমিক। এতে বিপাকে পড়েছেন চাষিরা। অন্যদিকে দিন রাতের তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, নারী ও শিশুরা। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। তবে আগামীকাল থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। কষ্টের শেষ নাই, এরকম গরম আমি এবছর পাই নাই। সর্বশ্রেষ্ঠ মনে করেন গরম মনে হইতেছে আমার। কামলা জামলা মনে করেন আগে থাকতে পারতেছে না। দ্বিতীয় কথা মনে করেন আধা ঘন্টা থাকলে পরে কামলা না রেস্ট নিয়ে গেলে কাম হবো না। ওষুধ বই নাই, ঠিক মতো ডাক্তার হওয়া যায় না, রুগী দেয় না, সেবা পান না, এটাই আর কি কষ্ট। পাঙ্খার অবস্থা খুব খারাপ। আর পাঙ্খা থাকলেও বিছিন বালাইতো, না থাকলেও বালাইতো। পুরো হসপিটালে এই অবস্থা। আর বসুন্ধরা আবাসিক, ইউনাইটেড হাসপাতাল সহ বিভিন্ন বড় কর্পোরেট কোম্পানি হাউজিংগুলো সিটি কর্পোরেশনের পৌর কর ফাঁকি দিচ্ছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পৌর কর মেলার উদ্বোধনের পর প্রশাসক বলেন, কর না দিলে জনগণকে সুবিধা দিতে পারবে না সিটি কর্পোরেশন। কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে জনবল ঘাটতির কারণে কর সংগ্রহ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে জানিয়ে দ্রুতই এর সমাধানের আশ্বাস দেন মোহাম্মদ এজাজ। বসুন্ধরা এত বড় একটি রেসিডেন্সিয়াল এলাকা, দীর্ঘদিন হলো আমরা সেখান থেকে কোনো ট্যাক্স পাচ্ছি না। ইউনাইটেড হসপিটালটা আছে, তাদের কাছ থেকে আমরা প্রায় 40 কোটি টাকা আমরা ট্যাক্স পাই। তারা মামলা করে বসে আছে। আমরা ওয়েস্টিনের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ট্যাক্স পাই 2014 পরে, তারা আমাদেরকে ট্যাক্স দিচ্ছেন না। রেনেসেন্স যে হোটেলটা আছে, এটা ইকবাল সাহেবের হোটেল, আপনারা জানেন। তারা ওই ক্ষমতায় আসার পর থেকে তারা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিচ্ছেন, এখনও ট্যাক্স দিচ্ছেন না, কারণ হচ্ছে যে মামলা করে আছে। নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। প্রার্থনায় মঙ্গল কামনা করেন বুদ্ধের অনুসারীরা। ভোরে বান্দরবন ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারগুলোতে সমবেত হন বুদ্ধের অনুসারীরা। পরে স্নান ও পূজা অর্চনা সহ প্রার্থনায় অংশ নেন তারা। এ সময় বৌদ্ধের সম্মানে ফুল ফল উৎসর্গ করা হয়। ধর্মীয় রীতি মেনে নানা কার্যক্রমে অংশ নেন বৌদ্ধ সন্ন্যাসীরা। অষ্টশীল ও পঞ্চশীলে শপথ করেন তারা। এ সময় অহিংস পৃথিবী গড়তে সবাইকে বুদ্ধের শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়। পরে চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। আমাদের প্রার্থনা একটি, বুদ্ধের কাছে আমরা প্রার্থনা করি এই অশান্ত বিশ্ব শান্ত হোক, আমাদের মধ্যে সবার সাম্য, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা আমাদের মধ্যে বিরাজ করুক। এই বিশ্বে যে এখন যুদ্ধের দামামা বাজছে, আমরা চাই বুদ্ধের অমোঘ বাণী দিয়ে শান্তি পৃথিবীতে বর্ষিত হবে। আমরা আজকে শান্তি শোভাযাত্রা চট্টগ্রাম থেকে বের করেছি। বাংলাদেশি বৌদ্ধ সহ বিশ্বের সকল জনসাধারণকে আমরা শান্তি মৈত্রীর আহ্বানে শুভেচ্ছা জানাচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কয়েক দশকের বৈরিতা সত্ত্বেও ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকট ও সিন্ধু পানি চুক্তি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আঞ্চলিক শান্তি রক্ষার প্রশ্নে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসলামাবাদ।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভারত পাকিস্তান পরিস্থিতি। স্বস্তি ফিরেছে দুদেশের সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে। স্বল্প সময়ে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারত ও পাকিস্তানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, ইরান সহ বিশ্বের অনেক দেশ। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরেই পাকিস্তানের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ বেশ কিছু শহরে হামলা করেছে পাক সেনারা। সেই আতঙ্কে দেশটির পাঞ্জাব রাজ্যের অমৃতসরে এখনও রেড অ্যালার্ট জারি রেখেছে রাজ্য সরকার। বাসিন্দাদের ঘর থেকেও বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির হলেও সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিতে নিষেধাজ্ঞা আগের মতোই থাকবে। ভারতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে কথা জানায় রয়টার্স। এদিকে নিরাপত্তার স্বার্থে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবছর ধরে চলমান যুদ্ধে এই প্রথম ইউক্রেনকে সরাসরি অস্ত্রবিরতির আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আগামী 15 মে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে চান তিনি। শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বলেন, মস্কো সরাসরি আলোচনা করতে আগ্রহী। ইউক্রেনের সাথে বৈরিতার কারণ অনুসন্ধান করে তা সমূলে উৎপাটন করতে হবে বলে মন্তব্য করেন পুতিন। তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথে হাঁটতে চায় রাশিয়া। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেন সফরের সময় রাশিয়াকে 30 দিনের নিঃশর্ত অস্ত্রবিরতির প্রস্তাব দেন। ইউরোপীয় নেতাদের চাপে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। গাজার সংকট বাড়ার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বকে দায়ী করে মুসলিম বিশ্বকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, মুসলিম বিশ্বকে গাজায় দুর্ভিক্ষ, গণহত্যার বিষয়ে ভুলে গেলে চলবে না। এই সংকট আরও বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র আর ব্রিটেনকে দায়ী করে খামেনি পুরো বিশ্বকে ইসরায়েলের বিপরীতে দাঁড়ানোর আহ্বান জানান। এমন অবস্থায় উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। ত্রাণ সহায়তায় প্রবেশ করতে না পারায় মানবিক সংকট পৌঁছেছে চরমে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে স্পেনের রিয়াল মাদ্রিদে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। চলতি সপ্তাহে ইসরায়েলের ক্যাবিনেটে প্রস্তাব অনুমোদন হয়েছে গাজায় সামরিক অভিযান জোরদারের। শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 21 জন প্রাণ হারিয়েছেন, আহত কমপক্ষে 14 জন। রোববার রাষ্ট্রীয় মালিকানাধীন যাত্রীবাহী বাসটি 70 জন বৌদ্ধ পুণ্যার্থী নিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর কাটারাগামা থেকে কেন্দ্রীয় শহর কুরুনেগালার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি রাজধানী কলম্বো থেকে প্রায় 140 কিলোমিটার পূর্বে অবস্থিত পাহাড়ি শহর কোটমালের কাছে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থল থেকে 15 জনের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও 6 জনের প্রাণ হারায়। এবার খেলার প্রসঙ্গ। পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, তবে সিরিজ খেলতে প্রস্তুত ক্রিকেটাররা। রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্রিকেটাররা মাঝে মধ্যে অযৌক্তিক শট খেলে জানিয়ে তিনি বলেন, স্কিলের উন্নতিতে কোচিং স্টাফ কাজ করে যাচ্ছে। আমাদের বোর্ড না, এটা আসলে বোর্ড ডিসাইড করবে এবং দুইটা বোর্ড মিলিয়ে আসলে ডিসাইড করবে আসলে সিরিজটা হবে কি হবে না। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের ট্রেনিংটা হচ্ছে। এই কারণে আমার মনে হয় যে এই যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করার জন্য এবং সেই সাথে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। পার্টিকুলারলি T20-তে আমাদের আসলে কিছু শর্টস লাগবে, যেগুলো আসলে আমরা
হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারি না, প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না, বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের উইকেট আসলে কোন ধরনের শটগুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলোর উপরে আসলে আমরা এমফাসাইজ দিয়েছি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের কাছে থেকে নিয়মিত বাজেট নেয়ার চেষ্টা করবে ক্রীড়া মন্ত্রণালয়। সেই সাথে দেশের কারাতেকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পূর্ণ সহায়তা করবে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার সকালে জাতীয় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকার স্পোর্টস সেক্টরে যথেষ্ট পরিমাণ বাজেট কিংবা সহায়তা দিতে পারে না, তবে আমরা চেষ্টা করছি যে স্পোর্টস সেক্টরের জন্য সরকারের থেকে আরও বেশি বেশি বাজেট নেওয়ার এবং সেগুলো আপনাদেরকে দেওয়ার, ফেডারেশনগুলোকে দেওয়ার, যাতে করে আমরা স্পোর্টসকে প্রমোট করতে পারি। আপনারা এই স্পোর্টসটা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন স্থানে উপস্থাপন করতে পারেন, হোস্ট করতে পারেন। সেজন্য আমরা যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব। লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রোববার রাতে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগার শিরোপা জয়ে টিকে থাকতে এল ক্লাসিকো জয়ের বিকল্প নয় রিয়াল মাদ্রিদের। সঙ্গত কারণেই ম্যাচ জিততে মরিয়া কার্লো আনচেলোত্তির শিষ্যরা। 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে 75 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ লস ব্লাঙ্কোস। ম্যাচ জিতলে লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, আর হারলে দুই দলের পয়েন্ট ব্যবধান হবে 1। চোটের কারণে মাঠের বাইরে আছেন কারভাহাল, মিলিতাও, রুদিগার, ফারলা মেন্দি, ডেভিড আলাবা ও কামাভিঙ্গা। এল ক্লাসিকোয় নিয়মিত খেলোয়াড়দের না থাকায় রিয়াল মাদ্রিদকে দিতে হবে কঠিন পরীক্ষা। অপরদিকে বার্সার হয়ে খেলতে পারেন কুন্দে, কাসাদো ও মার্ক বের্নাল। 84 বছর বয়সে মারা গেলেন সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার বব কৌপার। মাত্র 28 বছর বয়সী ক্রিকেট থেকে অবসরে যান এই ক্রিকেটার। কাজ করেছেন স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের হিসাবে। অস্ট্রেলিয়ার হয়ে 27টি টেস্ট ম্যাচ খেলেছেন বব কৌপার। 1960 থেকে 1970 পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘ সময় খেলেছেন রাজ্য দল ভিক্টোরিয়ার হয়ে। 147 ম্যাচে 53.78 গড়ে করেছেন 10,595 রান। সেঞ্চুরি 26টি, 27 টেস্টের ক্যারিয়ারে 46.84 গড়ে করেছেন 2061 রান। সেঞ্চুরি করেছেন 5টি, অর্ধশতক 10টি। 1966 সালে মেলবোর্নে ইংলিশদের বিপক্ষে করেন ক্যারিয়ার সেরা 307 রানের ইনিংস। বল হাতেও নিয়েছেন 36 উইকেট। লম্বা ইনিংস খেলা ও স্ট্রোক প্লেয়ার হিসেবে সুখ্যাতি ছিল তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।